প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। বন্ধুরা, লাস্ট ক্লাসে আমি গো টু লুপ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে সি প্রোগ্রামিং এর যে গতদিন ছিল 12 নম্বর লেকচার, এবং এই 12 নম্বর লেকচারে আমি গো টু লুপ, কন্টিনিউ লুপ এবং ব্রেক লুপ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং আমি বলেছিলাম যে পরবর্তী ক্লাসে আমরা কন্ট্রোল স্টেটমেন্ট শুরু করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে। তবে গো টু লুপের একটা প্রোগ্রাম আমি করার সময় স্ক্রিনটা শেয়ার হয়েছিল না, যে কারণে আমি ওইটা আবার স্ক্রিন শেয়ার করছি। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আমার মানে ক্লাসে স্ক্রিন শেয়ারিং এর পরিমাণ এত বেশি, একবার আমার বোর্ডে দেখাতে হয়, একবার স্ক্রিন শেয়ার করতে হয়, তাই কখনো কখনো দেখা যাচ্ছে যে স্ক্রিন শেয়ার করতে খেয়াল থাকে না। আমি মানে কম্পিউটারে শুরু করে দেই আমার মতো, কিন্তু খেয়াল থাকে না যে স্ক্রিন শেয়ার হয়েছে কিনা। আমি যতটা সম্ভব এইটা চেষ্টা করব রিমুভ করার। আচ্ছা, এবং তোমাদেরকে আমি নিশ্চয়ই গতদিন বলেছি যে আমি নভেম্বর থেকে ম্যানুয়ালি ব্যাচ করানো শুরু করব, 10 জন করে, 10 জন করে নিয়ে আমি মানে আমার যে ব্যাচ আছে ব্যাচের ওখানে করানোর চেষ্টা শুরু করব আর কি। তা তোমাদের যাদের মানে ব্যাচ করতে ইচ্ছুক ম্যানুয়ালি, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, কারণ অনলাইনে আসলে এভাবে ব্যাচ করে এগোনো যাচ্ছে না, তোমাদেরকে আমি বলেছি। এবং এই যে প্রোগ্রামিং ডেটাবেস বা এইচটিএমএল রিলেটেড যে বিষয়গুলো, এগুলো আসলে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো বা টেকনিক্যাল বিষয়গুলো এভাবে অনলাইনে বোঝাতে গেলে ভার্চুয়াল ভাবে আসলে এটা অনেকেই তোমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। আচ্ছা, এবং দ্রুততার সাথে আমার সাথে যোগাযোগ করো, কারণ এখন তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 10 জন থেকে 15 জন ব্যাচে নিব, সুতরাং সবাই মানে যত আগে আগে সম্ভব যোগাযোগ করে নাম লিখে রাখো যে কারা কোন টাইমে করতে ইচ্ছুক। এবং এইটা 15 তারিখের পরের থেকে আমি মানে নাম লেখানো শুরু করব ম্যানুয়ালি ব্যাচ করানোর জন্য, অনলি ফর সেকেন্ড ইয়ার। তাহলে বন্ধুরা, এবার আসো আমরা আমাদের মূল আলোচনায় আসি। এবং বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখবে, অনলাইনও চলবে, আবার ম্যানুয়ালি ব্যাচ আকারে শুরু করব, কারণ অনলাইন দিয়ে ফুলফিল করা সম্ভব হচ্ছে না। কারণ আমাদের আস্তে আস্তে এখন একটু ম্যানুয়ালি ব্যাচ করানো শুরু করতে হবে। আচ্ছা, যাই হোক বন্ধুরা, আমরা গতদিন একটা প্রোগ্রাম গো টু লুপ দিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু গো টু লুপ দিয়ে করতে যে এটা এই প্রোগ্রামটা মানে দেখো 10 20 30 40 ধারাটি প্রদর্শনের প্রোগ্রাম, ধারাটি if go to স্টেটমেন্ট ব্যবহার করে প্রদর্শন করো। ওকে, if go to স্টেটমেন্ট ব্যবহার করে প্রদর্শনের প্রোগ্রাম তৈরি করো। আচ্ছা, তো বন্ধুরা এবার দেখো আমি কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করছি 10 20 30 40 50 এভাবে n পর্যন্ত। আচ্ছা, তার মানে এটা কি ধারা প্রদর্শন, এটা কি ধারা প্রদর্শন, নট ধারা যোগফল। তা ধারা প্রদর্শনের ক্ষেত্রে আমাদের কোনো আলাদা কোনো স্টেটমেন্ট ব্যবহার করা লাগবে না, এক্ষেত্রে আমরা প্রিন্টেড দিলেই আমাদের স্টেটমেন্টের কাজটা সম্পন্ন হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইবার আসো আমরা একটু, এই যে দেখো গতদিন ব্রেক করেছিলাম, এইবার আসো আমরা এইটা গো টু দিয়ে করে ফেলি। int a, n, দেখো n একটা অজানা চলক, যদি এখানে অজানা না থাকতো, যদি বলতো 500 পর্যন্ত, তাহলে n দেওয়ার দরকার ছিল না, এবং n কে ডিক্লারেশনেরও দরকার নেই। int a, n। এবার দেখো প্রিন্ট f ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন। আচ্ছা, n এর ভ্যালুটা এবার ইনপুট দাও, এন্টার দ্য ভ্যালু অফ n, এন্টার দ্য ভ্যালু অফ n। আচ্ছা, ওকে। এবার আমি কি করব, স্ক্যান এফ দিব, প্রিন্টএফ স্ক্যান এফ এক জোড়া লাইব্রেরি ফাংশন দিয়ে ডিক্লেয়ার করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন $d, and n, n এর ডিক্লারেশন কমপ্লিট। সরি, কমা and n, n এর ডিক্লারেশন কমপ্লিট। এবার বাইরে একটা সেমিকোলন দিতে হবে।
আচ্ছা, তাহলে আমরা এনটাকে ডিক্লেয়ার করলাম। এবার কি একটা চলক ব্যবহার করব, ধরো এখানে দিলাম AGAIN, অ্যাগেইন দিয়ে একটা কোলন দেব। আচ্ছা, অ্যাগেইন এর মধ্যে এবার আমরা ওই যে প্রিন্টএফটাকে রাখবো আর কি, মানে স্টেটমেন্ট, যেহেতু সংখ্যা প্রদর্শন প্রিন্টএফ রাখলেই হচ্ছে $d\t। আচ্ছা, তাহলে n পর্যন্ত সংখ্যা কমা a দিয়ে এরপরে গেস দিলেই আমার কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমি কি করব, শর্ত দিব, ইফ এর মধ্যে শর্ত প্রয়োগ করব। ও, আর কাউন্টার ইনিশিয়ালাইজেশন a ইকুয়াল টু কত, 10, এটা প্রথমে দিয়ে দিব। কন্ডিশন, ইফ এর মধ্যে কন্ডিশন যাবে, ইফ a লেস দ্যান ইকুয়াল n, কন্ডিশন গেল, go to again, go to again। আচ্ছা, তার মানে again এ চলে যেতে হবে। আচ্ছা, আর ইনক্রিমেন্ট কত, 10 10 করে, a ইকুয়াল টু a প্লাস 10। আচ্ছা দেখো, সবকটা ডেটাই চলে আসছে। কাউন্টার ইনিশিয়ালাইজেশন a ইকুয়াল টু 10, n, প্রিন্টএফ স্ক্যানএফ দিয়ে এনটাকে ডিক্লেয়ার করলাম। এবার লক্ষ্য করো, অ্যাগেইন এর মধ্যে আমি কি দিলাম, মানে আউটপুট ফাংশন দিলাম প্রিন্টএফ, এরপরে a ইকুয়াল টু a প্লাস 10 ইনক্রিমেন্টটা, এরপরে ইফ a লেস দ্যান ইকুয়াল n, গো টু অ্যাগেইন। তাহলে এবার আমি যদি এটাকে বিল্ড এন্ড রান করি, তাহলে দেখো এটা রান হচ্ছে। আচ্ছা, সেমিকলনটা বসেনি, আমি এখানে এটাকে রান করছি। দেখো, যদি এটাকে বিল্ড এন্ড রান করা হয় তাহলে লক্ষ্য করো এটা কি রান হচ্ছে। এন্টার দ্য ভ্যালু অফ n, আমি n এর মান দিলাম 400, লক্ষ্য করো, দিয়ে আমি যদি এন্টার প্রেস করি তাহলে এটা 10 20 30 40 50 এইভাবে 400 পর্যন্ত প্রদর্শন করছে। তার মানে n এর মান আমি যত দেব এটা তত পর্যন্তই প্রদর্শন করবে। আচ্ছা, তার মানে এখানে আমি যদি 500 দেই, তাহলে দেখো এটা 10 থেকে 500 পর্যন্ত সংখ্যাগুলোই প্রদর্শন করছে। তাহলে গো টু লুপ ব্যবহার করে সংখ্যা প্রদর্শন, এটা আমি দেখিয়েছিলাম গতদিন, কিন্তু স্ক্রিন শেয়ার হয়েছিল না, যে কারণে আমি আবার এটাকে করে দেখালাম। ওকে বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটু কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, নতুন একটা কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে, নতুন ধরনের প্রোগ্রাম নিয়ে আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। তাহলে দেখো, আমরা আগে ফর, হোয়াইল, ডু হোয়াইল তিনটা লুপ আলোচনা করেছি। গতদিন গো টু লুপ বলেছিলাম অনেকটা এক্সিট কন্ট্রোল লুপের মতো, তার মানে এইটা অনেকটা ডু হোয়াইল লুপের মতোই কাজ করেছে। এরপরে কন্টিনিউ স্টেটমেন্ট বলে দেখিয়েছিলাম যে যে চলকের উপরে কন্টিনিউ থাকে সেটি ব্যতীত বাকি চলকের মান ওয়েবে, মানে আউটপুটে প্রদর্শিত হবে। আর ব্রেকের ক্ষেত্রে যেখানে ব্রেক দিব তারপর পরের থেকে সকল চলকের মান বাদ হয়ে যাবে। আচ্ছা, এবার বন্ধুরা আমরা একটু কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে দেখি যে কিভাবে প্রোগ্রাম রচনা করা যায়। মানে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে, আমরা এতদিন যে প্রোগ্রামগুলো তৈরি করেছি এগুলো ছিল মূলত ম্যাথমেটিক্যাল প্রোগ্রাম। এখন আমরা একটু লজিক্যাল বা যুক্তিমূলক প্রোগ্রাম তৈরি করব। তা লজিক্যাল বা যুক্তিমূলক প্রোগ্রামের বিষয়টা হচ্ছে এখানে সবকিছু লজিক বা যুক্তি দিয়ে করতে হয়। কোনো মানে লজিক বা যুক্তি দিয়েই সবকিছু করতে হবে। কোনো মানে ইয়ে নেই এখানে, কোনো গাণিতিক ব্যাখ্যাটাকেও এখানে যুক্তি দিয়ে উপস্থাপন করতে হবে। তার মানে এখানে আমার শর্ত মিলে গেলে ফলাফল আসবে, আর না মিলে গেলে নতুন শর্ত দাঁড় করাতে হবে। শর্ত মিললে একরকম ফলাফল, না মিললে আরেক ধরনের ফলাফল। যেমন কোন সংখ্যা জোড় নাকি বেজোড়, এটা যদি বের করতে যাই তাহলে যদি 2 দ্বারা বিভাজ্য হয় তো জোড়, না হলে বেজোড়। এবার আমরা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কি, এদের প্রকারভেদ, এগুলো নিয়ে একটু দেখি। দেখো, কন্ট্রোল স্টেটমেন্ট
সি প্রোগ্রামের স্টেটমেন্ট সমূহ সাধারণত স্বয়ংক্রিয়ভাবে এবং পর্যায়ক্রমে একবার করে সম্পাদিত হয়, কিন্তু দুই বা ততোধিকবার সম্পাদনের যখন দরকার হয় তখন মানে শর্ত সাপেক্ষে এই স্টেটমেন্ট সম্পাদন করতে হয়। দেখো এই কন্ট্রোল স্টেটমেন্টকে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, ভালো করে দেখো, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, আর দ্বিতীয়টা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। এর মধ্যে অলরেডি লুপ কন্ট্রোল স্টেটমেন্টটা আমরা দেখে নিয়েছি কিভাবে লুপ ব্যবহার করতে হয়, একই কাজ কিভাবে বারবার করতে হয়, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ ব্যবহার করে একই কাজের কিভাবে পুনরাবৃত্তি করা যায়, এই বিষয়গুলো আমরা আগেই দেখেছি। মানে আমরা লাস্ট ক্লাসগুলোতে কিন্তু লুপগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই যে প্রথম যেটা আছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, এই বিষয়টা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, লক্ষ্য করো এখানে কি বলছে যে সি প্রোগ্রামে শর্ত সাপেক্ষে, আমি বলেছিলাম যে এই প্রোগ্রামগুলো হচ্ছে লজিক্যাল, শর্ত বা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। প্রোগ্রামে শর্ত সত্য হলে এক ধরনের ফলাফল দিবে আর মিথ্যা হলে আরেক ধরনের ফলাফল দিবে। এবার দেখো অন্যতম কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কারা আছে, লক্ষ্য করো ইফ স্টেটমেন্ট। ইফ দেখো একমুখিতা নির্দেশ করে, দেখতেই পাচ্ছ ইফ স্টেটমেন্ট এটা একমুখিতা নির্দেশ করছে, তার মানে একটাই শর্ত, মানে মিললে কি হবে সেটা দেখাতে পারবে, কিন্তু না মিললে কি হবে এটা দেখানো সম্ভব না। এরপর দেখো ইফ এলস। ইফ এলস দেখো দ্বিমুখিতা নির্দেশ করছে, একটা না মিললে আরেকটা অবধারিত আরেকটা হবেই। যেমন আমি একটু আগে বললাম কোন সংখ্যা জোড় নাকি বেজোড়, এটা ইফ এলস দিয়ে করা যায়। আমি ইফ এর প্রথম শর্ত দিলাম, যদি মেলে তো এই একটা ফলাফল আসবে, আর না মিললে আরেক ধরনের ফলাফল। এলস ইফ, লক্ষ্য করো ইফ এলস এর পরে আছে কি এলস ইফ। এলস ইফ তিনমুখিতা নির্দেশ করে, ত্রিমুখিতা নির্দেশ করে। ইফ এলস দ্বিমুখিতা আর এলস ইফ হচ্ছে ত্রিমুখিতা নির্দেশ করে। তার মানে এখানে ত্রিমুখিতা না, এটা তিনমুখী বা বহুমুখিতাও নির্দেশ করে। শুধু তিনমুখিতা না, এটা দিয়ে বহুমুখিতা, মানে এই যে দেখো সুইচ কি, সুইচ স্টেটমেন্টের কাজ হচ্ছে বহুমুখিতা নির্দেশ করা, কিন্তু এই সুইচের ব্যবহার আমাদের ইন্টারমিডিয়েটে সাধারণত করা হয় না, যে কারণে আমরা যাই আসুক না কেন একাধিক শর্ত আসলেই, দুইয়ের অধিক শর্ত আসলেই, সেটা তিনটা চারটা পাঁচটা যাই আসুক, আমরা এলসিফ দিয়ে সম্পন্ন করবো এটাকে। তার মানে দুইয়ের অধিক হলেই আমরা এটাকে এলসিফ স্টেটমেন্ট দিয়ে সমাধানের চেষ্টা করব। ওকে বন্ধুরা, তাহলে একটু খেয়াল করো আমাদের পরবর্তী টপিক কি আছে দেখো। আচ্ছা, ইফ আমরা আবার বলি, ইফ হচ্ছে একমুখিতা নির্দেশ করে, ইফ এলস দ্বিমুখিতা, এলস ইফ ত্রিমুখিতা বা বহুমুখিতা, সুইচ বহুমুখিতাই। আচ্ছা, কিন্তু সুইচের ব্যবহার ইন্টারমিডিয়েটে নেই, আমরা সুইচের ব্যবহারটা এই এলস ইফ বা নেস্টেড ইফ যে নামক যে কন্ডিশনাল স্টেটমেন্টটা আছে এটা দিয়ে সম্পন্ন করতে পারবো, নেস্টেড ইফ বা এলস ইফ স্টেটমেন্ট। এবার প্রথমে আসো ইফ স্টেটমেন্টের গঠনটা আমরা একটু দেখি, ফরম্যাট। ইফ এর মধ্যে প্রথমে একটা কন্ডিশন দেয়া হবে, আচ্ছা যদি মিলে যায় তো একরকম ফলাফল, লাস্টে একটা সেমিকোলন দিতে হয়। আচ্ছা, ইফ স্টেটমেন্ট লক্ষ্য করো, ইফ এর মধ্যে কন্ডিশন, ইফ ক্যাপিটাল না, ইফ স্মল লেটারে হবে। আচ্ছা আমি একটু সংশোধন করে দিই, এখানে ইফ স্মল লেটারে হয়। ইফ এর মধ্যে কন্ডিশন দেখো শর্ত দেয়া হলো, মিললে একরকম ফলাফল অ্যাকশন, কিন্তু না মিললে কি হবে তা সেটা সে দিতে পারবে না। আচ্ছা, এরপর ইফ এর মধ্যে কন্ডিশন, মিললে একরকম ফলাফল, না মিললে কি হবে তা এখান থেকে আসবে না। আমি একটু পরে মানে প্রোগ্রাম তৈরি করে দেখাচ্ছি, তবে ইফ খুব সস্তা লেভেলের প্রোগ্রাম, এখানে ইফ এর ব্যবহার আমাদের দরকার হবে না। আচ্ছা এবার ইফ এলস দেখবো, দেখো ইফ এলস লক্ষ্য করো, ইফ এর মধ্যে কন্ডিশন দেওয়া হয়েছে, শর্ত, যদি মিলে যায় তাহলে অ্যাকশন 1, এটাও আমি একটা ইয়ে দিয়ে নেই। অ্যাকশনের শেষে যে সেমিকোলনের ব্যবহার করতে হবে দেওয়া নেই, আমি দিয়ে নিলাম। দেখো ইফ এর মধ্যে কন্ডিশন, শর্ত দিলাম, মিলে গেলে কি অ্যাকশন 1 একটা ফলাফল আসবে, এলস অন্যথায়, না মিললে কি অন্যথায় এলস অ্যাকশন 2, তার মানে আরেক ধরনের ফলাফল আসবে। ইফ এর মধ্যে শর্ত দেওয়া হলো, মিললে একরকম ফলাফল, না মিললে আরেক ধরনের ফলাফল, অ্যাকশন 2।
আচ্ছা এবার আসো আমরা এলস ইফ স্টেটমেন্টের ব্যবহারটা দেখি। আচ্ছা এলস ইফ লক্ষ্য করো, ইফ এর মধ্যে কন্ডিশন দেওয়া হলো। আচ্ছা ইফ এর মধ্যে কন্ডিশন দিলে এক নাম্বার কন্ডিশন দেখো, মিলে গেলে অ্যাকশন 1 প্রথম শর্ত, যদি না মেলে তখন এলস ইফ এর মধ্যে আবার আরেকটা কন্ডিশন 2 দিতে হবে। যদি মিলে যায় তো অ্যাকশন 2, আর দুটোর কোনোটাই না মিললে ইফও হচ্ছে না এলস ইফও হচ্ছে না, তখন অবধারিত কি এলস দিতে হবে, ডিফল্ট অ্যাকশন, তার মানে এটা অবধারিত হবে। আচ্ছা আবার বলি, ইফ এর মধ্যে কন্ডিশন 1 প্রথম শর্ত অ্যাপ্লাই করা হলো, মিললে কি অ্যাকশন 1, তার মানে এক ধরনের ফলাফল আসবে। এলস ইফ না মিললে কন্ডিশন 2 আবার আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, সেটা মিললে অ্যাকশন 2 আর না মিললে অবধারিত তৃতীয়টা। আর তৃতীয়টার জায়গায় এখানে প্রয়োজনে আমরা আরো এলস ইফ দিয়ে আরো কন্ডিশন বাড়াতে পারি এখানে। আচ্ছা এই জন্য অ্যাকশন এন দেওয়া হয়েছে ওখানে। আচ্ছা তাহলে বন্ধুরা আমরা মোটামুটি দেখলাম যে এলস ইফ ইফ এলস এলস ইফ তিনটা স্টেটমেন্টের ব্যবহার। লক্ষ্য করো এলস ইফ কি ইফ আর এলস এর মাঝখানে বসে, এবং এখানে শুধু কন্ডিশন 2 না, এখানে প্রয়োজনে আরো এলস ইফ ব্যবহার করে কন্ডিশন 3 4 5 এভাবেও অ্যাপ্লাই করা যায়। আচ্ছা তাহলে এবার আসো আমরা দেখি, পরবর্তীতে প্রোগ্রাম তৈরি করা আছে, আর কিছু নাই এখানে, আমরা এবার এটা দিয়ে দেখব কিভাবে প্রোগ্রাম তৈরি করা যায়। প্রথমত আমরা দেখো ইফ এলস এর ব্যবহার দেখব। আচ্ছা ইফ এলস এর বিষয়টা আমরা কি দেখলাম, ইফ এলস ইফ এর মধ্যে আমরা কন্ডিশন দিব, শর্ত দিব, মিললে কি এক ধরনের ফলাফল অ্যাকশন 1, যদিও এখানে থার্ড মানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হচ্ছে, তবে মূল প্রোগ্রামের সময় এটা দরকার হবে না, এলস অন্যথায় অ্যাকশন 2। আচ্ছা তাহলে দেখতেই পাচ্ছ ইফ এর মধ্যে একটা শর্ত দেওয়া হবে, মিললে একরকম ফলাফল আর না মিললে আরেক ধরনের ফলাফল। আচ্ছা তাহলে এবার আমি একটা প্রোগ্রাম তোমাদেরকে তৈরি করে দেখাই যে ইফ এলস দিয়ে কিভাবে করা যেতে পারে। এই যে এতক্ষণ যা বলে আসছি, কোন সংখ্যা জোড় নাকি বেজোড়, কোন সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করো। জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করো। আচ্ছা ওকে, শর্তটা দেখো কেমন হবে, যে সংখ্যাটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা জোড় সংখ্যা, আর না হলে কি এটা বিজোড় সংখ্যা। 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে জোড়, আর না হলে হচ্ছে বিজোড়। তাহলে আমরা এবার জোড় নাকি বেজোড় তা নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করব। আচ্ছা তাহলে খেয়াল করো, আমি আবার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করছি, কোন সংখ্যা জোড় নাকি বেজোড় তা নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করব। আচ্ছা তাহলে এটা আমরা ইফ ইফ এলস দিয়েই করতে পারবো। আচ্ছা প্রথমে আমি কি দিলাম দেখো, আইএনটি এ, তার মানে এ একটা মানে সংখ্যা, যেটাকে আমরা জোড় নাকি বেজোড় তা বের করব। এবার এ যেহেতু অজানা, সেহেতু আমরা এই এ কে ডিক্লেয়ার করতে হবে, এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার ডাবল কোটেশনে এম্পারসেন্ড ডি কমা এন্ড এ। তাহলে এর ডিক্লারেশন আমরা কমপ্লিট করতে পারলাম। আচ্ছা তাহলে ডাবল কোটেশনে এম্পারসেন্ড ডি কমা এন্ড এ, তাহলে এ একটা অজানা চলক, এটাকে ডিক্লেয়ার করতে সক্ষম হলাম। এবার লক্ষ্য করো আমরা মানে শর্ত প্রয়োগ করব। প্রথমে দিলাম হচ্ছে ইফ, ইফ এর মধ্যে শর্ত দেব যে ইফ যদি এর মানটা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, সেটা বোঝাতে গেলে এইটা দেখো ভাগশেষ চিহ্ন হচ্ছে পার্সেন্ট চিহ্ন, এ এম্পারসেন্ড টু ডাবল ইকুয়াল 0 কিনা, তার মানে এইটা দ্বারা বুঝাচ্ছে এ এম্পারসেন্ড টু ডাবল ইকুয়াল 0 কিনা, এটা দ্বারা বুঝাচ্ছে যে এটাকে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ শূন্য হবে কিনা, এর মানকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য কিনা, এটা বোঝানো হচ্ছে। আচ্ছা যদি এটা সত্য হয় তাহলে ফলাফল কি, যে সংখ্যাটা একটা জোড় সংখ্যা হবে। এবার লক্ষ্য করো আউটপুট কি, প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন, দেখো গিভেন নাম্বার ampersand d is even,
ampersand d is even, কমা দিয়ে a দিতে হবে, তারপর লাস্টে সেমিকোলন। আচ্ছা দেখতেই পাচ্ছ given number ampersand d is even, দেখতেই পাচ্ছ। আচ্ছা তার মানে যদি সংখ্যাটা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় a ampersand 2 double equal 0, তাহলে given number ampersand d is even, তার মানে জোড় সংখ্যা। অন্যথায় দেখো else, না হলে কি হবে, না হলে সংখ্যাটা একটা বেজোড় সংখ্যা হবে, given number ampersand d is odd। আচ্ছা ভালো করে দেখো a ampersand 2 double equal 0, তার মানে a কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। এটা বোঝানোর জন্য এই সাইন গুলো ব্যবহার করা হয়েছে। পার্সেন্ট দ্বারা ভাগশেষ আর ডাবল ইকুয়াল হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা তোমার অ্যাসাইনমেন্ট না, রিলেশনাল অপারেটর, যেখানে ইকুয়াল বোঝাতে গেলে ডাবল ইকুয়াল ইউজ করা হয়ে থাকে। আর এই পার্সেন্ট হচ্ছে একটা তোমার অ্যারিথমেটিক অপারেটর, আমি প্রথমেই শিখিয়েছিলাম। এই পার্সেন্ট দ্বারা ভাগশেষ নির্দেশ করে। a ampersand 2 double equal 0, দেখো if এর মধ্যে যে কন্ডিশনটা দেওয়া হয়েছে, if a ampersand 2 double equal 0, এটা দ্বারা বোঝাচ্ছে a এর মানকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়। তাহলে কি হচ্ছে, given number ampersand d is even, তার মানে এটা একটা জোড় সংখ্যা, যে নাম্বারটা ইনপুট দেওয়া হবে সেটা জোড় সংখ্যা। else, অন্যথায় given number ampersand d is odd, তার মানে এটা একটা বেজোড় সংখ্যা। এবার এটাকে যদি আমি বিল্ড এন্ড রান করি, দেখো আমি প্রথমে একটা জোড় সংখ্যা দিলাম 6 দিলাম, দেখো given number 6 is even, দেখো বলেই দিচ্ছে যে 6 একটা জোড় সংখ্যা। এবার আমি ধরো একটা বেজোড় সংখ্যা দিলাম 11 দিলাম, 11 কি নিঃসন্দেহে একটা বেজোড় সংখ্যা। তাহলে 11 দিয়ে আমি যদি এখানে এন্টার প্রেস করি, দেখো given number 11 is odd number, is a odd। আচ্ছা দেখো আমি যদি 0 ইনপুট দিই, 0 কিন্তু একটা মানে জোড় সংখ্যা, কারণ একটা বেজোড় সংখ্যা দুই পাশে দুইটা জোড় সংখ্যা থাকে, আর জোড় সংখ্যার দুই পাশে দুইটা বেজোড় সংখ্যা থাকে। তা 0 সংখ্যা রেখা 0 আগে -1 পরে +1, মানে 0 মাঝখানে আছে, 0 আগে -1 পরে +1, তাহলে দুইটা বেজোড়ের মাঝখানে যেহেতু, সেহেতু এটাকে আমরা জোড় সংখ্যা বলতে পারি। আচ্ছা তাহলে আমরা কি কোন সংখ্যা জোড় নাকি বেজোড় তা নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করতে সক্ষম হলাম। আচ্ছা তাহলে একটু দেখে নাও, এরপরে আমরা পরবর্তী প্রোগ্রামে যাচ্ছি। দেখো আচ্ছা এবার লক্ষ্য করো, আমরা পরবর্তী প্রোগ্রামের দিকে যাচ্ছি। ধরে নাও একটা সহজ প্রোগ্রাম করি, দুটো সংখ্যার মধ্যে থেকে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করো। দুটি সংখ্যার মধ্য থেকে বড় সংখ্যা, এরপরে তিনটা দেখাবো। দুটি সংখ্যার মধ্য থেকে বড় সংখ্যা নির্ণয়ের, দুটি সংখ্যার মধ্যে থেকে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করো। আচ্ছা দুইটা সংখ্যা, একটা মনে করো a আর একটা মনে করো b। আচ্ছা খুব সহজ একটা লজিক, এখানে জাস্ট বোঝার জন্য আমরা করছি। যদি a গ্রেটার দেন b হয়, তাহলে a নিঃসন্দেহে a বড় সংখ্যা, অন্যথায় b বড় সংখ্যা। তার মানে a গ্রেটার দেন b হলে a বড়, আর না হলে b বড়। তাহলে এবার আমি একটু সেটা দেখাই। দেখো a গ্রেটার দেন b হলে a বড়, না হলে b বড়। আচ্ছা তাহলে আমি দেখো স্ক্রিনটা শেয়ার করছি, এখানে আমি এইটাকে এডিট করি, দুটো সংখ্যা int a, b, enter two numbers, enter two numbers। আচ্ছা তাহলে দুইটা সংখ্যা ডিক্লেয়ারও একসাথে করছি, ampersand d, দুটো ইন্টিজার, স্পেস ampersand d, and a, and b, একসাথে ডিক্লারেশন তোমাদের শিখিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। if যদি এর মানটা b থেকে বড় হয়, if a greater than b হয়, তাহলে আমরা কি বলতে পারি, বড় সংখ্যা, তার মানে দুটোর মধ্যে বড়, লার্জার নাম্বার, ইকুয়াল টু ampersand d, a, দেখতেই পাচ্ছ। আর যদি না হয় তাহলে লার্জার নাম্বার হবে b।
a greater than b হলে মানে লার্জার নাম্বার হচ্ছে a, আর না হলে লার্জার নাম্বার হচ্ছে b। আচ্ছা, তাহলে এবার লক্ষ্য করো, আমি যদি এটারে বিল্ড এন্ড রান করি, তাহলে লক্ষ্য করো যে আমরা এটাকে কি করতে পারি, এন্টার টু নাম্বার। দেখো একটা নাম্বার হচ্ছে 34 আর একটা নাম্বার দিলাম মনে করো 69, তাহলে এদের মধ্যে লার্জার নাম্বার ইকুয়াল টু দেখো 69, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এবার আমি আরো দুটো সংখ্যা ইনপুট দিচ্ছি এখানে। দেখো একটা মনে করো 82 আর একটা মনে করো হচ্ছে 43, তাহলে দুইটার মধ্যে বড় কোনটা? দেখো লার্জার নাম্বার ইকুয়াল টু 82। তাহলে আমি যে লজিক ওখানে ব্যবহার করছি ইফ এর মধ্যে, সেই লজিক অনুযায়ী কিন্তু ও বের করতে পারছে কে বড় সংখ্যা। আচ্ছা, এবার দুটোই নেগেটিভ দিই। দেখো একটা দিই -9 আর একটা দিই হচ্ছে -3, তাহলে -9 আর -3 এর মধ্যে বড় কিন্তু -3, লার্জার নাম্বার ইকুয়াল টু -3। এবার আমি একটা 0 দেই আর একটা -8 দেই, তাহলে 0 আর -8 এর মধ্যে দেখো বড় হচ্ছে লার্জার নাম্বার ইকুয়াল টু 0। তাহলে আমরা কিন্তু দুটো সংখ্যার মধ্য থেকে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম বের করতে পারলাম, এবং এগুলো কিন্তু তুলনামূলক কন্ডিশনাল স্টেটমেন্ট সহজ, কিন্তু একটু অন্যরকম। এখানে তোমার সেই ইনপুট প্রসেস আউটপুট ওই ফরম্যাট না, এখানে হচ্ছে তোমার শর্ত মানে সত্য হলে একরকম ফলাফল, না হলে আরেক ধরনের ফলাফল। আচ্ছা, তাহলে দুটো সংখ্যার মধ্যে থেকে বড় সংখ্যা দেখলাম, এবার আমরা তিনটা সংখ্যার মধ্যে থেকে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম দেখব। এতক্ষণ দেখেছি দুটো সংখ্যার মধ্যে থেকে, আজকে দেখব তিনটি সংখ্যার মধ্য থেকে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করো। আচ্ছা, তিনটাই অজানা সংখ্যা, একটা মনে করো a আর একটা b আর একটা c। যদি a গ্রেটার দেন b এবং a গ্রেটার দেন c হয়, লক্ষ্য করো a গ্রেটার দেন b এন্ড a গ্রেটার দেন c, এর মান b থেকেও বড়, এর মান c থেকেও বড়, তাহলে কি দাঁড়াচ্ছে যে বড় সংখ্যা তিনটার মধ্যে বড় সংখ্যা হবে হচ্ছে a। যদি প্রথম শর্তটা না হয় তখন আমার কি করতে হবে, দ্বিতীয় আরেকটা শর্ত ব্যবহার করতে হবে। তার মানে এইটাকে আমরা এলস ইফ এর আওতায় আনতে পারি, এটাকে এলস ইফ দিতে হবে। প্রথমে ইফ এর মধ্যে এই শর্তটা অ্যাপ্লাই করতে হবে, ইফ a গ্রেটার দেন b এন্ড a গ্রেটার দেন c। না হলে তখন এলস ইফ এর মধ্যে সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। এবার ধরে নাও প্রথম শর্ত হচ্ছে না, দেখতে হবে b গ্রেটার দেন a এবং b গ্রেটার দেন c কিনা, b এর মান এর থেকেও বড়, b এর মান c এর থেকেও বড় কিনা। তার মানে যদি এটা হয় তাহলে বড় হবে হচ্ছে b। এবার দুটোর কোনোটাই হচ্ছে না, এটাও হচ্ছে না এটাও হচ্ছে না, তাহলে অবধারিত এলস, অন্যথায় এবার ডিফল্ট অ্যাকশন, তাহলে বড় কে হবে, অন্যথায় বড় ইকুয়াল টু c হবে। তার মানে এর মান b থেকেও বড়, c থেকেও বড়, বড় সংখ্যা হবে হচ্ছে a। প্রথম শর্তটা হচ্ছে না, দ্বিতীয় শর্তের মধ্যে দেখতে হবে b এর মান এর থেকেও বড়, b এর মান c থেকেও বড় কিনা। যদি হয় তো বড় সংখ্যা হবে হচ্ছে b, আর দুটো শর্তের কোনোটাই হচ্ছে না, বড় সংখ্যা হবে হচ্ছে c। এবার আমি তোমাদেরকে একটু এই প্রোগ্রামটা করে দেখাই এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করে। আচ্ছা, খেয়াল করো, তিনটা সংখ্যা int a, b, c, লক্ষ্য করো। এবার এন্টার 3 নাম্বারস, তাহলে এম্পারসেন্ড ডি, তিনটাই যেহেতু ইন্টিজার, এম্পারসেন্ড ডি তিনবার, এম্পারসেন্ড ডি এম্পারসেন্ড ডি এম্পারসেন্ড ডি, কমা এন্ড এ কমা এন্ড বি কমা এন্ড সি, তাহলে এবিসি এর ডিক্লারেশন কমপ্লিট। ইফ এর মধ্যে শর্ত, ইফ এ গ্রেটার দেন বি এন্ড ডাবল এন্ড চিহ্ন, এ গ্রেটার দেন সি, ইফ এ গ্রেটার দেন বি এন্ড এ গ্রেটার দেন সি, তাহলে লার্জেস্ট নাম্বার ইকুয়াল টু এম্পারসেন্ড ডি কমা এ, তাহলে লার্জেস্ট নাম্বার এম্পারসেন্ড ডি কমা এ। এবার যদি না হয় তখন এলস ইফ এর মধ্যে আমি শর্ত দিব, এলস ইফ এর মধ্যে শর্ত দিব বি গ্রেটার দেন এ এন্ড ডাবল এন্ড চিহ্ন, বি গ্রেটার দেন সি। ভালো করে খেয়াল করো, বি গ্রেটার দেন এ এন্ড বি গ্রেটার দেন সি, তাহলে আমরা কি করব, লার্জেস্ট নাম্বার হবে হচ্ছে এবার বি, দেখো লার্জেস্ট নাম্বার বি। আর দেখো এই দুটোর কোনোটাই হচ্ছে না, ইফ এর মধ্যে যে শর্ত দিলাম এটাও হবে না, এলস ইফ এর মধ্যে যেটা দিলাম সেটাও হবে না। আবার দেখো এন্ড বুঝাতে গেলে কিন্তু ডাবল এন্ড দিতে হয়, এটাকে বলা হয় লজিক্যাল এন্ড। আর এই ইসে
কন্ডিশনাল স্টেটমেন্টে অপারেটরের ব্যবহারটা অনেক বেশি। আচ্ছা, তাহলে আমরা a গ্রেটার দেন b এন্ড a গ্রেটার দেন c, লার্জেস্ট নাম্বার হচ্ছে কি a। প্রথম শর্ত হচ্ছে না, এলসিফ এর মধ্যে দ্বিতীয় শর্ত b গ্রেটার দেন a এন্ড b গ্রেটার দেন c, লার্জেস্ট নাম্বার হবে হচ্ছে b। আর এবার দুটোর কোনোটাই হচ্ছে না, সেক্ষেত্রে দেখো লার্জেস্ট নাম্বার ইকুয়াল টু এম্পারসেন্ট d কমা c। আচ্ছা, বড় সংখ্যাটা হবে হচ্ছে c। আবার দেখো a গ্রেটার দেন b এন্ড a গ্রেটার দেন c, এর মান b থেকেও বড়, এর মান c থেকেও বড়, তাহলে লার্জেস্ট নাম্বার হচ্ছে a, বড় সংখ্যাটি a। b গ্রেটার দেন a এন্ড b গ্রেটার দেন c, তার মানে b এর মানটা এর থেকেও বড়, c থেকেও বড়, বড় সংখ্যাটি হবে হচ্ছে b। আর দুটোর কোনোটাই হচ্ছে না, সেক্ষেত্রে বড় সংখ্যা হবে হচ্ছে কি c। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ যে তিনটা সংখ্যার মধ্যে থেকে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম আমরা তৈরি করতে পারলাম। এবার এটাকে রান করে দেখব যে এটা সঠিক ফলাফল প্রদান করছে কিনা। এন্টার 3 নাম্বার, প্রথমে দিলাম 45, এরপরে দিলাম হচ্ছে মনে করো 78, এরপরে দিলাম হচ্ছে মনে করো 34। তাহলে এবার আমি যদি এন্টার প্রেস করি, দেখো লার্জেস্ট নাম্বার ইকুয়াল টু 78 প্রদর্শন করছে, বড় সংখ্যাটি হচ্ছে 78, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এবার আমি তিনটা নেগেটিভ দিয়ে করি, নেগেটিভ সংখ্যা দিয়ে একটু দেখি। আচ্ছা, দিলাম হচ্ছে -7, এরপরে দিলাম একটা 0, আর একটা দিলাম হচ্ছে মনে করো -3। তাহলে তিনটার মধ্যে বড় সংখ্যা দেখো লার্জেস্ট নাম্বার ইকুয়াল টু 0, দেখতেই পাচ্ছ। -7, 0, -3, বড় সংখ্যা হচ্ছে 0। তাহলে আমরা কিন্তু তিনটার মধ্যে বড় সংখ্যা বের করতে সক্ষম হলাম। দেখো আবার একটু দেখাই, প্রথমে দিলাম হচ্ছে 560, তারপর দিলাম হচ্ছে 675, এরপরে দিলাম হচ্ছে মনে করো 756। দেখো লার্জেস্ট নাম্বার ইকুয়াল টু 765, লার্জেস্ট নাম্বার ইকুয়াল টু 765, এটা বের করা সম্ভব হলো। ওকে বন্ধুরা, তাহলে তাহলে আমরা তিনটা সংখ্যার মধ্যে থেকে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করতে পারলাম। আচ্ছা, এখন আরেকটা প্রোগ্রাম দেখায় আমি আজকের মতো এখানে শেষ করব। সেটা হচ্ছে, ধরে নাও কোন সংখ্যা শূন্য, ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করো। এটাও আমরা এলসিফ দিয়ে করব। তার মানে কোন সংখ্যা শূন্য, ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করো। শূন্য, ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করো। আচ্ছা, সংখ্যাটাকে আমি ধরি a। যদি a ইকুয়াল 0 হয় তাহলে কি হবে? এটা শূন্য হবে। এর মানটা যদি 0 সমান হয় তাহলে শূন্য হবে। এটা আমি ইফ এর মধ্যে দিব। ইফ a ইকুয়াল 0, তাহলে ফলাফল কি? আমাদের সংখ্যাটা শূন্য হবে। এবার এলসিফ এর মধ্যে আমরা কি দিব? দ্বিতীয় কন্ডিশনটা অ্যাপ্লাই করব। যদি a গ্রেটার দেন 0 হয়, তার মানে 0 থেকে বড়, 0 থেকে বড় মানে কি 1 2 3 এগুলো, তার মানে এটা কি ধনাত্মক হবে। ঠিক আছে, এগুলো ধনাত্মক হবে। আচ্ছা, এবার যদি প্রথমটাও হচ্ছে না, দ্বিতীয়টাও হচ্ছে না, তখন আমি কি করব? মানে এলস, অবধারিত তৃতীয়টা, তার মানে আর কোনো শর্ত প্রয়োগ করা লাগতেছে না। ইকুয়াল 0 হচ্ছে না, গ্রেটার দ্যান 0 হচ্ছে না, তাহলে নিঃসন্দেহে এটা লেস দ্যান 0 অটোমেটিক হয়ে যাবে। তার মানে এটা কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে। বুঝতেই পারতেছো? তার মানে কি, ইকুয়াল 0 হলে কি এটা শূন্য হবে, গ্রেটার দ্যান 0 হলে ধনাত্মক হবে, কিন্তু দুটোর কোনোটাই হবে না, অবধারিত এটা নেগেটিভ সংখ্যা হবে। এবার আমি এটা একটু তোমাদের তৈরি করে দেখাই, দেখো। আচ্ছা, এবার একটা সংখ্যা দেখো আইএনটি এ, দেখতেই পাচ্ছ আইএনটি এ, এন্টার এ নাম্বার, এন্টার দা নাম্বার বা এন্টার এ নাম্বার দিলেই হয়। একটা সংখ্যা তো, এবার এম্পারসেন্ট দিও, তাহলে আমাদের একবার হবে, কমা এন্ড এ। if a equal 0, ভালো করে খেয়াল করো, if a double equal 0, if a double equal 0, তাহলে আমার কি দাঁড়াচ্ছে যে আমার সংখ্যাটা হচ্ছে একটা
সংখ্যাটা হবে হচ্ছে 0, ডাবল ইকুয়াল 0 মানে হচ্ছে কি 0। তার মানে আমি এখানে বলতে পারি given number is 0, given number is 0, তার মানে প্রদত্ত সংখ্যাটি 0 হবে। যদি প্রথম শর্ত না হয় তখন আবার কি সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, if a greater than 0, তার মানে আমরা 0 থেকে বড় কোনো সংখ্যা যদি হয় তাহলে আমরা এখানে কি দিব, দেখো এখানে আমরা দিব যে given number is positive, given number ampersand d দিয়ে দিই তাহলে সংখ্যাটা একেবারে উল্লেখ করে দিবে। 0 এর ক্ষেত্রে আর ampersand d দেওয়ার দরকার নেই, given number is positive। আচ্ছা দুটোর কোনোটাই হচ্ছে না, ইকুয়াল 0 হচ্ছে না, গ্রেটার দ্যান 0 হচ্ছে না, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, নিঃসন্দেহে এটা নেগেটিভ সংখ্যা হচ্ছে, given number ampersand d is negative। ওকে, দেখতেই পাচ্ছ যে if a double equal 0 মানে a equal যদি 0 হয় given number is 0, প্রথমটা হচ্ছে না, দ্বিতীয়টা এলসিএফ এর মধ্যে a greater than 0 given number is positive, কিন্তু দুটোর কোনোটা হচ্ছে না, ইকুয়াল 0 হচ্ছে না, greater than 0 হচ্ছে না, given number is negative। আচ্ছা এইবার আমি যদি এটাকে বিল্ড এন্ড রান করি তাহলে লক্ষ্য করো বিল্ড এন্ড রান করলে এন্টার দা নাম্বার, আমি প্রথমে একটা ইনপুট দিলাম হচ্ছে 8, 8 কি একটা নিঃসন্দেহে পজিটিভ নাম্বার, গিভেন নাম্বার ইজ পজিটিভ, দেখতে পাচ্ছ। আচ্ছা এবার আমি 0 ইনপুট দিলাম, ভালো করে খেয়াল করো, আমি 0 0 0 0 ইনপুট দিলাম, দেখো কি দেখাচ্ছে, গিভেন নাম্বার ইজ 0, এটা শো করছে। আচ্ছা এবার দুটোর কোনোটাই না, মানে কোনো পজিটিভ নাম্বারও ইনপুট দিলাম না, 0 দিলাম না, আমি দিলাম -3, তাহলে দেখো গিভেন নাম্বার -3 ইজ নেগেটিভ, দেখতেই পাচ্ছ। তাহলে আমরা কিন্তু দেখলাম যে কোনো সংখ্যা ইনপুট দিয়ে সেটি শূন্য, ধনাত্মক নাকি ঋণাত্মক। আচ্ছা যদি সংখ্যাটা ইকুয়াল 0 হয় তাহলে 0, গ্রেটার দ্যান 0 হলে পজিটিভ, আর দুটোর কোনোটাই না তাহলে অবধারিত তৃতীয়টা, গিভেন নাম্বার ইজ নেগেটিভ। আচ্ছা তাহলে বন্ধুরা আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। আচ্ছা কারো যদি প্রয়োজন হয় সে একটু আর একটু দেখে নিতে পারো, 1 মিনিটের জন্য এটা তুলে নিতে পারো। ওকে বন্ধুরা, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা আজকে এই পর্যন্তই রাখবো। এবং সবাইকে উদ্দেশ্যে আবার বলি যে এভাবে কিন্তু অনলাইন ব্যাচ করে এগোনো যাবে না। আর আমাদের ইন্টারমিডিয়েট বিশেষ তোমাদের পরীক্ষা কিন্তু যথাসময়ে হবে, এইভাবেই কিন্তু এগোচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও কিন্তু পরীক্ষা যথাসময়ে হবে, এবং মানে পড়াশোনাটা কিন্তু নিজ দায়িত্বে করতে হবে। সুতরাং আমি যে কথাটা বলছি, সবাই পড়াশোনার প্রতি এখন মনোযোগ দাও, নড়ে চড়ে বসো, এবং সামনের মাস থেকে নভেম্বর থেকে ম্যানুয়ালি ব্যাচ করানো শুরু করব। এবং তখন আশা করি মানে 10 জন বা 15 জন নিয়ে আমরা স্বাস্থ্যবিধি মেনে ব্যাচ করানো শুরু করব। এবং সবাই আমি চাইবো যাদের সুযোগ আছে তারা অনলাইনে না করে ম্যানুয়ালি করার চেষ্টা করো। আচ্ছা আর যাদের সুযোগ নেই, দূরে আছো বা কিছু, তারা অবশ্যই অনলাইনে কার্যক্রমটা চালিয়ে যাও, কারণ অনলাইনটা হচ্ছে মন থেকে ভালো। কিন্তু এই যে ম্যাথমেটিক্যাল ডেটা অ্যানালাইসিস বা ডেটা অ্যানালাইসিস বলো, ষষ্ঠ অধ্যায়, এগুলো যদি হাতে কলমের সামনে শেখানো যায়, সামনে বসে, তাহলে জিনিসটা খুব সহজেই আয়ত্ত করা যায়। কিন্তু মানে ভার্চুয়ালি অনলাইনে এইভাবে শেখানো একটু কঠিন বিষয়। অনলাইনে কম্পিউটার শিক্ষণ বা সফটওয়্যারের কাজগুলো যাদের আসলে এক্সট্রা অর্ডিনারি বা অভ্যস্ত না হলে এটা মানে একটু তাদের জন্য কঠিন হয়ে যায়। ওকে বন্ধুরা, আজকে আর আমরা আলোচনা দীর্ঘায়িত করলাম না, আজকে আমরা এই পর্যন্তই রাখবে। সবাইকে আমি আমার মানে সবার সাফল্য কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই শেষ করছি।